আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো রয়েছো। বোন টিউটর হোমের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করোনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো আমাদের ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জেএসসি বিজ্ঞানের যত গাণিতিক সমস্যা ও তার সমাধান। অর্থাৎ অষ্টম শ্রেণীর যে জেএসসি পরীক্ষাতে আমাদের বিজ্ঞানের যে টাইপের গাণিতিক সমস্যাগুলো আসে এবং তার সমাধানগুলো আমরা কিভাবে করব, আমাদের আজকের আলোচ্য বিষয় সেটি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা একটু দেখব যে আসলে আমাদের জেএসসিতে বিজ্ঞানের কোন কোন অধ্যায়গুলোতে সাধারণত গাণিতিক সমস্যা রয়েছে। তার একটা তালিকা আমরা এখানে করেছি, দেখতে পাচ্ছ। একটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠনে আমাদের গাণিতিক কিছু সমস্যা আছে এবং সেটা পরীক্ষাতে আসে। সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষণে অঙ্ক আসে, এই অঙ্কটাই তুলনামূলক একটু বড়। আর আমাদের নবম অধ্যায় অর্থাৎ বর্তনী এবং চলতরিৎ থেকে সিম্পল একটা সূত্রের অঙ্ক আসে আমাদের। এবং সর্বশেষ 13তম যে অধ্যায়টা রয়েছে অর্থাৎ ত্রয়োদশ অধ্যায়, এই অধ্যায় থেকেও সিম্পল কিছু অঙ্ক আসে। মূলত এই কয়েকটার মধ্যে সপ্তম অধ্যায়ের যে অঙ্কগুলো আসে এটা বেশ কয়েকটা সূত্র একটু মনে রাখতে হবে এবং অঙ্কগুলো তুলনামূলকভাবে অর্থাৎ আমাদের সপ্তম অধ্যায়ের অঙ্কটা তুলনামূলক একটু বড় সাইজের হয়। আর বাকি যে অঙ্কগুলো আছে খুবই সিম্পল এবং আমরা অতি সহজেই এটা করতে পারবো যদি একটু সতর্ক হই। তো শুরুতেই আমরা চলে যাব যে ষষ্ঠ অধ্যায়ের কোন টাইপের গাণিতিক সমস্যাগুলো আসে সেটার সমাধান করার চেষ্টা করব। প্রথমে দেখো, আমরা ডান পাশে কিছু সংকেত এখানে আমরা লিখে রেখেছি, দেখতে পাচ্ছ। এখানে সোডিয়াম দেওয়া আছে, অ্যালুমিনিয়াম আয়ন দেওয়া আছে, অক্সিজেনের আয়ন দেওয়া আছে, এইরকম কিছু মৌল আমরা দিয়ে রাখছি। প্রথমে 1 নম্বর এই সংকেতের দিকে আমরা একটু লক্ষ্য করি। দেখো যে এখানে দেওয়া আছে, নিচে দেওয়া আছে 11, উপরে দেওয়া আছে 23। তোমরা অন্ততপক্ষে জানো যে কোনো একটা মৌলের বাম পাশে নিচের যে সংখ্যাটা থাকে এটি তার প্রোটন সংখ্যা বোঝানো হয়, ওপরে যে সংখ্যাটা থাকে সেটি সাধারণত ভর বোঝানো হয় বা নিউক্লিয়ন সংখ্যা। এবং এখানে দেখো কোনো প্রকার চার্জ নেই, তার মানে এটি একটি নিরপেক্ষ পরমাণু। এইরকম কোনো একটা মৌল দেওয়া থেকে সেখান থেকে একটা প্রশ্ন করে, অতি সহজ একটি প্রশ্ন করে, যে ধরো 1 নম্বর দিলাম, আমরা বলা হলো যে 1 নং মৌলটির নিউটন সংখ্যা হিসাব করো। অর্থাৎ এই মৌলটির কেন্দ্রে বা নিউক্লিয়াসে কতটি নিউটন আছে সেটা হিসাব করো। আর এই অধ্যায়ের অঙ্কের একদম সিম্পল একটা সূত্র আমরা ইউজ করতে পারি যদি তোমরা মনে করো, সেটা হলো A ইজ ইকুয়াল পি প্লাস এন। অর্থাৎ এ হচ্ছে আমাদের পারমাণবিক ভর। পারমাণবিক ভর হচ্ছে প্রোটন এবং নিউটন সংখ্যার যোগফল, অর্থাৎ ইকুয়াল পি প্লাস এন। অর্থাৎ পারমাণবিক ভর সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, মোটামুটি এই অধ্যায়ের অর্থাৎ আমাদের ষষ্ঠ অধ্যায়ের প্রায় সবগুলো অঙ্কই হয়ে যায়। তো এই অঙ্ক থেকে এই সূত্র থেকে আমরা প্রথমটার একটু সমাধান করব। এটা কি বললাম, যে এই 1 নম্বর মৌলটির কেন্দ্রে অবস্থিত নিউটন সংখ্যার হিসাব করো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরে হচ্ছে ভর দেওয়া আছে আর নিচে দেওয়া আছে কি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তোমরা যেহেতু জানো প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা একই জাতীয় জিনিস, তাহলে এখান থেকে যদি আমি নিউটনটা বের করতে চাই, আমি ইচ্ছা করলে কিন্তু এই সূত্র ইউজ করে অতি সহজেই করতে পারি। দেখো আমি যদি মান বসাই, এ হচ্ছে পারমাণবিক ভর, এখানে কত 23, ইজ ইকুয়াল প্রোটন সংখ্যা, আমাদের পারমাণবিক সংখ্যা যেটা এটাই প্রোটন সংখ্যা 11। তা নিউটন সংখ্যাটা আমার চাইছে, এটা বের করব। তাহলে এবার আমি দুইটাকেই বামে নিয়ে আসলাম, 11 প্লাস নিউটন সংখ্যা অর্থাৎ এন ইজ ইকুয়াল 23। তার মানে এন সমান সমান দাঁড়ায় 23 মাইনাস 11। অতএব এন ইজ ইকুয়াল কত 12। তাহলে 1 নং মৌলের কেন্দ্রে বা নিউক্লিয়াসে নিউটন সংখ্যা কতটি? 12টি। একদম সিম্পল অঙ্ক, কিন্তু দেখতে পাচ্ছ একেবারে অতি সহজেই এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা এটা করতে পারবো। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের একটু জেনে রাখা ভালো, সেটা হলো কোনো একটা নিরপেক্ষ পরমাণুতে প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সবসময় সমান হয়। কোথায়? নিরপেক্ষ পরমাণুতে, অর্থাৎ যে পরমাণুতে কোনো চার্জ থাকবে না। কারণ চার্জ থাকলে সেটা তো আসলে পরমাণু থাকে না, আয়ন হয়ে যায়। এই জন্য যদি চার্জ না থাকে তাহলে বুঝবে এটি একটি নিরপেক্ষ পরমাণু এবং এতে প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সবসময় সমান থাকে। এটা না আমরা একটা অঙ্ক শেষের দিকে আসবো।
এরপরে আমরা 2 নম্বর যে সংকেতটা লিখেছি সেটার দিকে একটু লক্ষ্য করি। এখান থেকে একটা প্রশ্ন মাঝে মাঝে আসে যে 2 নম্বর থেকে আমাদের প্রশ্ন আসতে পারে যে এই সংকেত থেকে এই যে অ্যালুমিনিয়ামের এই অবস্থায় এর প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা ইত্যাদি হিসাব করো। অর্থাৎ এখান থেকে যদি তোমার ইলেকট্রন সংখ্যা চাই এটা আমরা দেখব, এখান থেকে যদি প্রোটন সংখ্যা চাই সেটা দেখব, নিউটন সংখ্যা চাইলে সেটাও দেখব, কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা প্রথমেই দেখব হচ্ছে এখানে প্রোটন সংখ্যা পি, তারপর আমরা দেখার চেষ্টা করব ইলেকট্রন সংখ্যা ই, তারপর জানার চেষ্টা করব নিউটন সংখ্যা, তারপরে ভর আমাদের এ, এটা আমরা একটু জানার চেষ্টা করব। এই কয়েকটা জিনিস আমরা এখান থেকে একটু বের করার চেষ্টা করব। তো প্রথমে আমরা আসি হচ্ছে প্রোটন সংখ্যা। তো তোমরা জানো বাম পাশে মৌলের বাম পাশে নিচে অবস্থিত সংখ্যাই হচ্ছে তার প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যা সাধারণভাবে পরিবর্তন হয় না। তার মানে এখানে যেহেতু 13 রয়েছে পারমাণবিক সংখ্যা, তার মানে এর প্রোটন সংখ্যাও কত? 13। তার মানে এখানে প্রোটন হলো কতটি? 13টি। আরেকটি কথা আমি বলে রাখি, আমরা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে প্রোটন সংখ্যা যদি 13 হয় তার মানে পারমাণবিক সংখ্যাও কত? এখানে 13। এইবার যাব আমরা ইলেকট্রন সংখ্যা। এখানে একটু মজার ব্যাপার রয়েছে। আমরা বলেছি নিরপেক্ষ পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান থাকে। এই যে ওপরের 1 নং যে মৌলটি লিখেছিলাম, দেখো এখানে কোনো চার্জ ছিল না। তার মানে এখানে প্রোটন সংখ্যা যদি 11 হয় তার মানে এই মৌলের প্রোটন সংখ্যা 11 এবং ইলেকট্রন সংখ্যা কত হবে? 11 হবে, কারণ নিরপেক্ষ পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা পরস্পর কি থাকে? সমান থাকে। কিন্তু 2 নং মৌলের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে লক্ষ্য করো এখানে কিন্তু অ্যালুমিনিয়ামটা নিরপেক্ষ পরমাণু অবস্থায় নেই। অর্থাৎ অ্যালুমিনিয়াম 3+ মানে এখানে অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করেছে। অর্থাৎ যে কয়টি প্লাস থাকবে সেই কয়টি ইলেকট্রন ত্যাগ করা মানে কি? সেই কয়টা ইলেকট্রন কম থাকবে। তার মানে এখানে অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করেছে। তার মানে এখানে প্রোটন সংখ্যা যদি 13 হয়, ইলেকট্রন সংখ্যা কয়টি কম রয়েছে? 3টি কম। এখানে যদি 1+ থাকতো তাহলে ইলেকট্রন একটি কম হতো, তাহলে কত হতো? 12 হতো। যদি 2+ থাকতো, ইলেকট্রন 2টি কম থাকতো, তাহলে 11 হতো। যদি 4+ থাকতো, 4টি ইলেকট্রন কম হতো, তাহলে হতো কত? 9। কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের 3+ মানে অ্যালুমিনিয়াম এখানে 3টি ইলেকট্রন ত্যাগ করেছে। তার মানে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন হওয়ার কথা ছিল 13টি প্রোটন সংখ্যার সমান, কিন্তু 3টি ইলেকট্রন ত্যাগ করার কারণে ইলেকট্রন সংখ্যা প্রোটন অপেক্ষা 3 কমে গিয়েছে। তার মানে এখানে ইলেকট্রন দাঁড়াচ্ছে কত? দেখো 13 থেকে 3 বাদ দিলে কত হবে আমাদের? 10। এরপরে দেখো নিউটন সংখ্যা। আমরা আগেও পড়েছি নিউটন সংখ্যা, আমরা একটু আগে বের করার সিস্টেমটা শিখলাম। আমরা এই সূত্র থেকে একটু আগে যেটা দেখালাম, A = P + N। তার মানে আমাদের কি দাঁড়ায় দেখো তো? N + P = A। তার মানে N সমান দাঁড়ায় A - P, তাই কিনা? তাহলে এখানে আমি লিখতে পারি কিন্তু যে N সমান A - P। A কত? এখানে 27। P প্রোটন সংখ্যা কত? 13। তাহলে নিউটন সংখ্যা আমাদের কত বাড়ালো? 14। তাহলে 2 নং মৌলের ক্ষেত্রে নিউটন সংখ্যার মান আমরা কত পেলাম? 14 পেলাম। আচ্ছা, আমাদের এ অর্থাৎ পারমাণবিক ভর। তাহলে এখানে পারমাণবিক ভরটাও কত হবে? যেহেতু উপরেরটাই পারমাণবিক ভর, এখানকার প্লাস মাইনাসের উপর ভিত্তি করে পারমাণবিক ভরের কোনোরূপ পরিবর্তন হবে না। তার মানে এখানে প্লাস থাক মাইনাস থাক যেটাই থাক না কেন, পারমাণবিক ভর ওপরে যেটা থাকবে সেটাই, এটার কখনো পরিবর্তন হবে না। তাহলে এখানে পারমাণবিক ভর কত আমাদের? 27। এইবার আমরা চলে যাব হলো 3 নং মৌলের দিকে একটু লক্ষ্য করব। 3 নম্বর মৌলের দিকে একটু দেখো যে এখানে আমরা অক্সিজেন লিখেছি এবং সেটি কিন্তু আমাদের অক্সিজেনটা নিরপেক্ষ পরমাণু অবস্থায় নেই। এখানে -2 রয়েছে এবং পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর দেওয়া রয়েছে। এখান থেকেও আমরা কয়েকটা জিনিস যদি বের করতে চাই, অর্থাৎ আমরা একইভাবে যদি প্রোটন বের করতে চাই, আমরা যদি নিউটন বের করতে চাই, আমরা যদি ইলেকট্রন বের করতে চাই, ভর বের করতে চাই এবং পারমাণবিক সংখ্যা বের করতে চাই, তাহলে কি দ্বারা একটু আমরা দেখার চেষ্টা করি। প্রথমে প্রোটন সংখ্যা। আমরা জানি বাম পাশের পারমাণবিক সংখ্যা এবং প্রোটন সংখ্যা পরস্পরকে সমান, এটা পরিবর্তন হয় না। তার মানে এখানে প্রোটন সংখ্যা কত? 8।
এবার নিউটন সংখ্যা আমরা একটু আগেও দেখেছি যে ভর থেকে যদি আমরা এই যে প্রোটন সংখ্যাটা বাদ দিই, অর্থাৎ একটু আগেও দেখালাম a - p, অর্থাৎ ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দিব, তার মানে 16 বিয়োগ হচ্ছে 8 সমান সমান হলো কত 8। তাহলে এখানে প্রোটন সংখ্যা কত 8টি। এইবার আমরা চলে যাবো ইলেকট্রন। দেখো একটু আগে আমরা দেখালাম যে প্লাস থাকলে সেই কয়টি ইলেকট্রন দান আর মাইনাস থাকলে সেই কয়টি ইলেকট্রন গ্রহণ করা বোঝায়। তাহলে এখানে অক্সিজেনের 2 মাইনাস মানে অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে অক্সিজেনের ইলেকট্রন থাকার কথা প্রোটন সংখ্যার সমান তথা 8টি, কিন্তু -2 থাকার কারণে এটি 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে ছিল 8টি, 2টি গ্রহণ করেছে, তার মানে ইলেকট্রন মোট কয়টি দাঁড়ালো 8 আর 2 10টি। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কত হবে আমাদের 10, কারণ এখানে অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করে 8টি জায়গায় হয়েছে কয়টি 10টি। এবার চলে যাব এ ভর সংখ্যা। এখানে ভর সংখ্যা যেটা আছে এটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভর সংখ্যা কত 16। এবার আমাদের পরবর্তী যে ব্যাপারটা ছিল সেটা হলো পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যার প্রোটন সংখ্যা সমান, তার মানে কত হবে এখানে 8। আশা করি এই 3 নাম্বারটা মোটামুটি তোমরা বুঝতে পেরেছ। এবার চলে যাব আমরা 4 নাম্বারে। 4 নাম্বার দেখো একটা উদাহরণ আমরা এখানে দিয়ে রেখেছি যে এ একটা মৌল যার ইলেকট্রন সংখ্যা 15 এবং নিউটন সংখ্যা 16। এখান থেকে আমরা বেশ কয়েকটি তথ্য বের করতে চাই, ভালো করে বুঝো। এ একটা মৌল যার ইলেকট্রন সংখ্যা কত 15 এবং নিউটন সংখ্যা কত 16। তাহলে এখান থেকে যদি আমি প্রোটন সংখ্যা বের করতে চাই, এখান থেকে যদি আমি ভর সংখ্যা বের করতে চাই, এখান থেকে যদি পারমাণবিক সংখ্যা বের করতে চাই, আমরা কিভাবে বের করতে পারি? যেহেতু এখানে এ একটা মৌল দেখানো হয়েছে এবং এখানে কোনো চার্জ দেখানো হয়নি, তার মানে এটি কোনো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করেনি, তার মানে এর ইলেকট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা পরস্পর কি সমান। যদি এখানে প্লাস থাকতো তার মানে তখন একটা ইলেকট্রন ত্যাগ করে 15টা ছিল, তার মানে 16টা হয়ে যেত প্রোটন। যেহেতু এখানে প্লাস মাইনাস নেই, ইলেকট্রন 15 বলতে এখানে প্রোটন সংখ্যাও কত হবে 15, কারণ নিরপেক্ষ পরমাণুর ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা পরস্পর সমান। এবার চলে যাব আমরা ভর সংখ্যা। ভর সংখ্যা আমরা কি বলেছি যে প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফল। তো এখানে প্রোটন রয়েছে কতটি আমাদের 15 পেলাম আমরা, নিউটন কয়টি 16, তার মানে এখানে ভর কত দাঁড়ালো 31। এবার যে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা পরস্পর সমান, এই জন্য এখানে পারমাণবিক সংখ্যা কত হবে 15। একদম সিম্পল এই টাইপের অঙ্কগুলোই মূলত আমাদের এই অধ্যায় থেকে আসে। ইলেকট্রন বের করতে বলে, প্রোটন বের করতে বলে, নিউটন না হলে পারমাণবিক ভর বের করতে বলে, এবং এটা আমি আশা করি যে সিম্পলি অতি সহজেই তুমি এটা করতে পারবে। এবার আমরা চলে যাব সপ্তম অধ্যায়ে। সপ্তম অধ্যায়ের যে সূত্র থেকে সবচেয়ে বেশি অঙ্ক আসে সেই সূত্র হলো, আমরা সবাই জানি F = c m1 m2/d²। এই সূত্র ইউজ করে এই অধ্যায়ের সবচেয়ে বেশি অঙ্ক আসে। যে সূত্রে আমরা জানি F হচ্ছে বল, g হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, m1 হচ্ছে প্রথম বস্তুর ভর, m2 দ্বিতীয় বস্তুর ভর, d হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। তো এই সূত্র ইউজ করে মূলত এই অধ্যায়ের অঙ্কগুলো আসে। আমরা একটা ছোট চিত্র এখানে দিয়ে রেখেছি, দেখো এই চিত্রের থেকে আমরা এই প্রশ্নটার উত্তর করব বা কীরকম টাইপের প্রশ্ন আসে সেটাকে প্রথমে জানার চেষ্টা করব। তো এইরকম একটা চিত্র দিছে যেখানে একটা বস্তু আমরা দেখতে পাচ্ছি যার ভর 2 কেজি, আর একটা ভর দেখতে পাচ্ছি আমরা 5 কেজি, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 3 মিটার। আর এখানে মহাকর্ষীয় ধ্রুবকের একটা নির্দিষ্ট মান আছে, পরীক্ষায় এই মানটা সাধারণত দেওয়া থাকে, আর না দেওয়া থাকলে এই মানটা মুখস্থ করতে পারো। জি মহাকর্ষীয় ধ্রুবক, যার নির্দিষ্ট মান হচ্ছে 6.673 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা জি এর একটা নির্দিষ্ট মান, এই মানটা সাধারণত দেওয়া থাকে, না থাকলে মুখস্থ করে নিলে সবচেয়ে ভালো হয়। তো এখন বলা হলো যে এই দুইটা বস্তুর দ্বয় পরস্পরকে কত বা কি পরিমাণ বলে আকর্ষণ করবে, এটা একবারে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ কত বল এদের মধ্যে কাজ করবে, কোনটার মধ্যে 2 কেজি এবং 5 কেজি ভরের বস্তুর মধ্যে। তো এটা একদম সিম্পলি এই সূত্র ব্যবহার করে আমরা এই অঙ্কটা করতে পারি। দেখো এখানে আমাদের একেবারে যদি আমরা সিম্পলি লিখে যাই, জি এর আমাদের নির্দিষ্ট মান কত 6.673 ×
10⁻11 ইন্টু m1, আমরা একটা বস্তু ধরলাম m1 হচ্ছে এটা 2 কেজি আর m2 হচ্ছে কত 5 কেজি। এখানে তুমি সাইড নোট দিতে পারো, বাংলায় লিখে দিলে সবচেয়ে ভালো হয়। m1 হচ্ছে 2 কেজি ধরলাম আমরা, m2 হচ্ছে কত 5 কেজি, অর্থাৎ প্রথম বস্তুর ভর 2 কেজি, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 5 কেজি, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d সমান হচ্ছে 3 মিটার। আর মহাকর্ষীয় ধ্রুবক জির মান আমরা অলরেডি এখানে লিখে রেখেছি 6.673 গুণন 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার হচ্ছে কেজি স্কোয়ার। এখানে একটা কথা বলি, ক্লাস 8-এর ক্ষেত্রে অবশ্যই তোমরা এই বাম পাশে বাংলা, এদের বাংলা যে আমাদের পুরো নাম আছে এদের, সেটা লিখবা, অর্থাৎ প্রথম বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর, মধ্যবর্তী দূরত্ব, মহাকর্ষীয় ধ্রুবক, এটা বাংলাতে লিখবা। এবং এদের মধ্যবর্তী যে বল কাজ করবে সেটা হলো এফ সমান সমান হোয়াট। আমরা অতি সহজেই দেখো এই সূত্রতে আমরা যদি এই মানগুলো বসে দিই, একদম সিম্পলি অঙ্কটা হয়ে যাবে। আমরা মান বসাইছি, ডি এর মান হচ্ছে 3, তার উপরে কী হবে স্কোয়ার। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি সেটা বাড়াবে তত কি নিউটন। একটু ক্যালকুলেশন আমরা একটু করার চেষ্টা করব। 74.14 গুণন 10⁻12 নিউটন। তাহলে এই দুইটি বস্তু পরস্পরকে এত নিউটন বলে আকর্ষণ করবে। এইবার এই অঙ্কটাকে আরেকটু অন্যভাবে মাঝে মাঝে আসে, সেটা হলো এই দুইটা বস্তুর ভরগুলোকে কেজি দেওয়া না থেকে মাঝে মাঝে গ্রামে থাকতে পারে। তাহলে গ্রামটাকে আমি 1000 দিয়ে ভাগ করে কিসে রূপান্তর করব, কেজিতে রূপান্তর করব। এবং এদের মধ্যবর্তী দূরত্ব মাঝে মাঝে সেন্টিমিটার দেওয়া থাকে, তাহলে একে আমি 100 দিয়ে ভাগ করে সেন্টিমিটারকে মিটার করব। বা কিলোমিটার দেওয়া থাকলে সেই কিলোমিটারকে আমি 1000 দিয়ে গুণ করে মিটারে পরিণত করে তারপরে এই অঙ্কটা করব। আরেকটা এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এখান থেকে খুব অন্যরকমভাবে, সেটা হলো মাঝে মাঝে বলে দেয় যে এদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে, এদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে এবং এদের ভর অর্ধেক করা হলে তাহলে এদের বলের মানের কোনো পরিবর্তন হবে কিনা, এইরকম কিছু। মানে ধরো বলা হয় যে এদের ভরগুলো কি করা হলে অর্ধেক, মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে এদের বলের কোনোরূপ পার্থক্য হবে কিনা বা বলের কীরূপ পরিবর্তন হবে। তাহলে এখন মধ্যবর্তী দূরত্ব যদি আমি দ্বিগুণ করি তাহলে ডি কি দাঁড়াবে 2 গুণন 3, তার মানে কত হবে 6 মিটার। আর যদি এটার ভরগুলোকে আমরা অর্ধেক করে দেই তখন m1 ভরটা কি হবে 2 ভাগ হচ্ছে 2 কেজি সমান সমান 1 কেজি। এটাকে যদি আমি অর্ধেক করি m2 ইজ ইকুয়াল 5 ভাগ হচ্ছে 2 কেজি সমান সমান কত হবে 2.5 কেজি। তো এরপরে আমরা এই মানগুলো দিয়ে পরবর্তীতে সেম একই নিয়মে এই অঙ্কটা আমরা একটু করব। তাহলে এখানে আমার মানটা কি হয়ে যাবে, দেখো এই মানটা আমরা লিখে রেখেছি, এই মানটা তখন একটু পরিবর্তন ঘটবে। তখন আমার মানটা কি দাঁড়াবে, এখানে m1 আমাদের কত হয়েছে 1, m2 কত হয়েছে আমার 2.5 আর d কত হয়েছে 6। আর এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় একটু দেখব। তাহলে এখানে যে মানটা আমরা পাই সেটা হলো 4.63 গুণন 10⁻12 নিউটন। তাহলে আগেরটা আমরা পেয়েছিলাম কত, আগেরটা পেয়েছিলাম 74.14 গুণ 10⁻12 আর এখানে পেলাম 4.63 ইন্টু 10⁻12 নিউটন। তাহলে আগেকার চাইতে এইবারকের বলের পরিমাণটা কী হয়েছে, হ্রাস পেয়েছে। কত হ্রাস পেয়েছে, ইচ্ছে করলে আমরা এটা আগেরটার থেকে বিয়োগ করে বের করে বলতে পারি যে এই দুটার আকর্ষণ বলের পরিমাণটা এত পরিমাণ হ্রাস পাবে, বা বেশি হলে আমরা বলবো এত পরিমাণ বৃদ্ধি পাবে। অথবা ইচ্ছে করলে আমরা এটা দিয়ে আগেরটাকে ভাগ করে বলতে পারি যে বলের পরিমাণ পূর্ব অপেক্ষা এত গুণ বাড়বে বা এত গুণ হ্রাস পাবে, এভাবে করতে পারি। অর্থাৎ এই মানটা দিয়ে আমরা পূর্বের মানটাকে ভাগ করে বলতে পারি যে পূর্ব অপেক্ষা বলের মান এত গুণ হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে। আর যদি আমরা এটাকে আগেরটার থেকে বিয়োগ করে দেই তাহলে আমরা বলতে পারবো যে বলের পরিমাণটা এত নিউটন বৃদ্ধি পাবে বা বলের পরিমাণটা এত নিউটন হ্রাস পাবে। অর্থাৎ এখানকার মানটা যেহেতু কম, পূর্বের মানটা বেশি ছিল, তাহলে বিয়োগ করার পর আমরা বলতে পারবো কি যে বলের পরিমাণটা পূর্ব অপেক্ষা পরে এত নিউটন, অর্থাৎ বিয়োগফলটা যেটা সেটা বলবো এত নিউটন হ্রাস পাবে।
বিয়োগ করে করাটাই তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। বিয়োগ করে বলবা, বেশি হলে বলবা এত নিউটন পূর্বাপেক্ষা বাড়বে, বা বিয়োগ করে যদি কম তাহলে আমরা বলবো এত নিউটন কমবে। অতি সহজেই এই অঙ্কটা করতে পারবে। এখানে আমি মূলত এটা যদি এরকম করে না দিয়ে পরীক্ষাতে মাঝে মাঝে অঙ্কে বাংলায় বলে দিতে পারে, গণিতে আমাদের উদ্দীপকে দুটা বস্তুর কথা বলবে, তাদের মধ্যবর্তী দূরত্ব বলবে, তাদের ভর বলবে, তারপরে এই জিনিসটাকে এই সিস্টেমের মধ্যেই অতি সহজে আনা যাবে। পার্থক্যগুলো আমি চিত্র দিয়েছি, সেখানে বাংলা এই কথাগুলো বলতে পারে। আবার আরেকটা জিনিস চাইতে পারে যে এখানে জি এর মান দেওয়া থাকলে এফ এর মান সব কিছু দিয়ে আমার ডি এর মান বা দূরত্বের মানটা চাইলো, সেই ক্ষেত্রে আমরা কি করব? ধরো একেবারে সেম একটা অঙ্ক দিয়ে আমাদের বললো যে এদের মধ্যবর্তী দূরত্ব কত। তো সেই ক্ষেত্রে একটা ভুল তোমাদের অনেকে এটা করে, সেটা আমরা একটু দেখব। ধরো এখানে 3 মিটার না দেওয়া থেকে এরা বলছে যে এদের মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করো। আমরা এই দূরত্বটাই নির্ণয় করব। তা সেটা আমরা একটু কিভাবে করব সেটা, এখানে জি এর মানটা ধরো দেওয়াই থাকলো, তাহলে এক্ষেত্রে আমাদের যে কাজটা আমরা করব এবং বলের মানটাও দেওয়া থাকলো, তাহলে আমরা এই যে একটা লাইন বাড়িয়ে করে দিলাম, বজ্রগুণ করে দিলাম আমরা, তারপরে থাকলো M1 M2। এইবার আমি যদি ডি স্কোয়ারটাকে এই পাশে রেখে দেই তাহলে কি দাঁড়ায় দেখো, M1 M2 বাই হচ্ছে F। এইবার এই ডি যে মানটা আমি এখান থেকে পাবো, যে মানই আমরা পাই না কেন একটা তো মান পাবো, আমরা ধরো এই যেখানে যা মান দেওয়া থাকবে সেই মানগুলো আমরা বসাবো। বসার পর কথার কথা আমি ধরলাম যে ডি স্কোয়ারে একটা মান পেলাম আমরা 25, কিন্তু তোমার মানটা কিন্তু ডি স্কোয়ারের না, মান বের করতে হবে ডি এর। তাহলে এখানে কি করতে হবে, ডি এর মান বের করতে গেলে একটা রুট করতে হবে। কি করতে হবে, রুট করলে তাহলে ডি এখানে রুট করলে স্কোয়ার এবং রুট উঠেতে থাকবে শুধু ডি, আর এখানে ধরো মান থাকলো 25, তাহলে তখন কি হবে 5 মিটার, 25কে রুট করলে কত হয় 5। অর্থাৎ ডি বা তথ্যের মধ্যবর্তী দূরত্বটা চাইলে আমরা শুধু বজ্র গুণনের যে নিয়মটা আছে আমাদের, সেই নিয়ম অনুসারে ডি এর মানটা বের করব। যেহেতু এখানে ডিটা আমার স্কোয়ার আছে, এটাকে তুলে দেওয়ার জন্য আমরা কি করব, রুট করব উভয় পাশে, তাহলে আমরা অতি সহজেই ডি এর মান নির্ণয় করতে পারবো। এই অধ্যায়ের আরও একটা অঙ্ক আছে, সেটা অনেক আসে, অনেক মানে প্রতিবারই প্রায় এই অঙ্কটা আমরা দেখতে পাই প্রায়। সেটা হলো আমাদের একটা সিম্পলি একটা সূত্র দিয়ে সেই অঙ্কটা আমাদের করতে হয়, সেটা হচ্ছে ডাব্লিউ সমান সমান এমসি। এই সূত্র দিয়ে আমাদের একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা আমরা একটু দেখার চেষ্টা করব। সেটা হলো মাঝে মাঝে এটা দিয়ে দেয় যে পৃথিবীতে কোনো একটা বস্তুর ভর দেওয়া আছে হচ্ছে 5 কেজি, বস্তুটির চাঁদে ওজন কত হবে? বা প্রথমে বলতে পারি একটা বস্তুর ভর পৃথিবীতে 5 কেজি, পৃথিবীতে এর ওজন এবং চাঁদে এর ওজন কত হবে বুঝো। তা আমরা ধরলাম পৃথিবীতে ওজন ধরলাম হচ্ছে ডাব্লু এবং চাঁদে ওজন ধরলাম ডাব্লু ড্যাশ। এই দুইটা আমরা বের করব। একটা বস্তু যার ভর দেওয়া আছে পৃথিবীতে কত, 5 কেজি। তাহলে এইরকম একটা অঙ্ক যে কোনো একটা বস্তুর ভর পৃথিবীতে 5 কেজি, বস্তুটির ওজন পৃথিবীতে এবং চাঁদে কত। তা আমরা প্রথমে পৃথিবীতে যদি ওজন বের করতে চাই, আমাদের সূত্র হচ্ছে ডাব্লু ইজিক্যাল টু এমজি। এখানে ডাব্লু হচ্ছে ওজন, এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে পৃথিবীতে বস্তুর যদি ওজন বের করতে চাই, এই সূত্রতে আমরা শুধু মান বসালে হবে। এখানে 5 গুণন হচ্ছে 9.8, এখানে যেটা বাড়াবে তত নিউটন এটা। কিন্তু এটাই যদি আমার চাই যে চাঁদে ওজন কত হবে, তোমরা জানো পৃথিবী অপেক্ষা চাঁদে অভিকর্ষ ত্বরণের মানটা হয় 6/1। তাহলে এখানে যে মানটা বাড়াবে, ধরলাম এখানে মান বাড়াচ্ছে আমার এক্স নিউটন, তাহলে চাঁদে বস্তুটার ওজন কি হবে, এখানে যে মানটা আমার বাড়াবে তার 6/1 হবে। তখন ডাব্লু ড্যাশ হবে হচ্ছে x/6 নিউটন, এখানে যে মান বাড়াবে তত হবে নিউটন। অর্থাৎ কোনো একটা বস্তুর ভর আমরা পৃথিবীতে যা পাবো চাঁদেও তাই থাকবে, কিন্তু ওজনটা পৃথিবীতে যা হবে চাঁদে তার 6/1 হবে। আশা করি এই নিয়মেও অতি সহজেই তুমি কি করতে পারবে, পৃথিবীতে এবং চাঁদে কোনো একটা বস্তুর ওজন নির্ণয় করতে পারবে। কিন্তু ভরের কথা মনে রাখবে, চাঁদে বা পৃথিবীতে বস্তুর ভরের কোনোরূপ পরিবর্তন হয় না। তার কারণও তোমরা জানো, যেহেতু কোনো একটা বস্তুর মধ্যে অবস্থিত মোট পদার্থের পরিমাণই ভর, আর ওজন হচ্ছে কোনো একটা বস্তু পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে টানে সেটাই ওজন। যেহেতু চাঁদে গেলে এদের আকর্ষণ বলটা কমে যাবে, এই জন্য ওজনের মানটাও হ্রাস পাবে। কিন্তু ভর যেহেতু বস্তুর মধ্যে অবস্থিত মোট পদার্থের পরিমাণ, সেজন্য কোনো জায়গাতেই কোনো বস্তুর ভরের কোনোরূপ পরিবর্তন হবে না। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের আসে, সেটা হলো
দেখাও যে পৃথিবীর বিভিন্ন স্থানে বস্তুর ওজন বিভিন্ন রকম। এটা একটা প্রমাণ তোমাদের লাগবে বা চাই আর কি। তাই সেই ক্ষেত্রে আমরা কি করব? তা আমরা কোনো একটা বস্তুর ওজন জানি যে নির্ভর করে পৃথিবীর একটা আকৃতির উপর ভিত্তি করে। মেরু অঞ্চলে যেহেতু পৃথিবীর আকারটা অর্থাৎ ব্যাসার্ধটা কম, সেজন্য মেরু অঞ্চলে জি এর মানটা হয় বেশি। আমরা জানি মেরু অঞ্চলে জি এর মানটা আমাদের হয় হচ্ছে 9.83 প্রায়। এটা কোথায় হয়? মেরু অঞ্চলে। আবার বিষুবীয় অঞ্চলে জি এর মানটা হয় সবচেয়ে কম, কারণ বিষুবীয় অঞ্চলে তোমার ব্যাসার্ধটা হয় সবচেয়ে বেশি। তো সেখানে জি এর মান সাধারণত প্রায় 9.78 মতো হয়। আবার বিষুবীয় অঞ্চল বাদ দিয়ে যে নিরক্ষীয় অঞ্চল রয়েছে, যেটা আমাদের মেরু অঞ্চল এবং বিষুবীয় অঞ্চলের মাঝামাঝি জায়গায়, এই জন্য এখানে জি এর মানটা হয় মাঝামাঝি। সেখানে জি এর মানটা হয় প্রায় 79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে কিন্তু প্রায় বললাম মান, একটু কাছাকাছি মান, একটু পার্থক্য হয়। তাহলে আমরা যদি একটা বস্তুকে চিন্তা করি যে এর কোন জায়গায় এর ওজন কীরকম হবে, আমরা অতি সহজে এখান থেকে বের করতে পারি। ধরো কোনো একটা বস্তুর ভর হচ্ছে 10 কেজি। একটা বস্তুর ভর ধরলাম কত? 10 কেজি। তাহলে এই বস্তুকে আমি যদি বিভিন্ন জায়গায় নিয়ে যাই, তাহলে এই বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। তাহলে এই বস্তুকে যদি আমি নিয়ে যাই কোথায়? মেরু অঞ্চলে, তাহলে এখানে ডাব্লু সমান সমান হবে এম জি। এই জি ধরলাম এটা জি ড্যাশ, এটা ধরলাম জি ডাবল ড্যাশ, এটা ধরলাম ট্রিপল ড্যাশ। তাহলে এখানে হবে কি? জি ড্যাশ। তাহলে এম হচ্ছে 10, জি ড্যাশ কত? 9.83। তাহলে বস্তুটিকে মেরু অঞ্চলে নিয়ে গেলে এর ওজনটা কত হবে আমার? 98.3 নিউটন। এই বস্তুটাকে যদি আমি কোথায় নিয়ে যাই? বিষুবীয় অঞ্চলে, যেখানে জি এর মান সবচেয়ে কম, তাহলে সেখানে বস্তুটার ওজন কেমন হবে? ডাব্লিউ সমান সমান হবে এম জি ডাবল ড্যাশ। তাহলে এম হচ্ছে 10, জি ডাবল ড্যাশ হচ্ছে 9.78। তাহলে এখানে হবে 978 নিউটন। এখন এই বস্তুটাকে আমি যদি চিন্তা করো, নিয়ে যাব হচ্ছে বিষুবীয় অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে নিয়ে গেছিলাম, এবার নিয়ে যাব নিরক্ষীয় অঞ্চলে। তাহলে আর ওজনটা কীরকম হবে? ডাব্লু সমান সমান এম জি ট্রিপল ড্যাশ, তার মানে 10 ইন্টু জি এর মান হচ্ছে 9.79, তাহলে দাঁড়ায় 97.9 নিউটন। এখন তার মানে একটা বস্তুকে যদি আমি মেরু অঞ্চলে নিয়ে যাই তখন তার ওজন একরকম হবে, আমি যদি ক্রান্তীয় অঞ্চলে নিয়ে যাই তখন ওজন পাওয়া যাবে এটা, আমি যদি তাকে বিষুবীয় অঞ্চলে নিয়ে যাই তখন ওজন পাওয়া যাবে এটা। দেখো তো বিভিন্ন জায়গায় বস্তুর ওজনের মানটা কি বিভিন্ন নয়? তাহলে এটা বাংলায় একটু লিখতে হবে এরকম যে পৃথিবীর মেরু অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে কম হয়, এখানে জি এর মান হয় বেশি এবং বস্তুর ওজনটা হবে কি সবচেয়ে বেশি। অপরদিকে বিষুবীয় অঞ্চলে তোমার পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি তথা জি এর মান সবচেয়ে কম হয়, সেজন্য সেখানে বস্তুর ওজনও সবচেয়ে কম হয়। আর নিরক্ষীয় অঞ্চলে জি এর মানটা মোটামুটি মাঝামাঝি, তাই সেই ক্ষেত্রে সেখানে বস্তুর ওজনটাও কীরকম হবে? মাঝামাঝি। এখন এটাকে যদি চাঁদে নিয়ে যাই, তাহলে স্বাভাবিকভাবে পৃথিবীতে যে ওজনটা আমরা পাবো সেটা হচ্ছে, আমরা জানি পৃথিবীর ক্ষেত্রে একেবারে আদর্শ একটা জি এর মান ধরে আমরা যে মানটা রেখি সেটা হলো ডাব্লু সমান সমান এম জি, যেখানে এম হচ্ছে 10, জি কত? আমরা জি এর আদর্শ মান হচ্ছে 9.8। তাহলে এটা কত দাঁড়াবে? 98 নিউটন। এখন এটাকে যদি চাঁদে নিয়ে যাওয়ার কথা চিন্তা করি, তাহলে আমরা কি করব? এটাকে আবার 6 দ্বারা ভাগ করব, করে সেটা হবে কোথায়? এই যে ধরলাম চাঁদের ওজন, তাহলে চাঁদে হবে এটা নিয়ে যে মানটা পাবো তার কত ধরলাম এক্স, তার 6 ভাগের হবে 1 ভাগ। তার মানে কোনো একটা বস্তুকে যদি আমি বিভিন্ন জায়গায় নিয়ে যাই তাহলে তাদের ওজনটা বিভিন্ন রকম হয়। তো তোমাদের মোটামুটিভাবে মেরু অঞ্চলেরটা দেখাবা, বিষুবীয় অঞ্চলেরটা দেখাবা আর নিরক্ষীয় অঞ্চলে দেখাবা। যদি এই তিনটাও মনে না থাকে তাহলে মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল এবং স্বাভাবিক আদর্শ মান অনুপাতে দেখাবা। আর যদি চাঁদেও চাই তাহলে চাঁদেও দেখাতে পারো। মোটামুটি 3টা মান দেখালেই হবে, যদি উল্লেখ না করে মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল এবং স্বাভাবিক অবস্থায় বস্তুর ওজন। এই কয়েকটা দেখালে মোটামুটি এখানকার ওজনের যে কারবারগুলো সেটা শেষ হয়ে যায়। এইবার আমরা চলে যাব
আরও একটি অধ্যায়, সেটা হলো নবম অধ্যায়ে আমরা দেখব যে নবম অধ্যায়ে কী টাইপের প্রশ্ন হয়। নবম অধ্যায়ে তোমরা জানো সিম্পল একটা সূত্র আছে আমাদের ওহমের, ওই একটা সূত্র দিয়েই মোটামুটিভাবে বোর্ডে এই অধ্যায়ের প্রশ্নগুলো আসে। সেটা হলো আই ইজ ইকুয়াল ভি বাই আর তথা ভি ইজ ইকুয়াল আই আর। এই একটা সূত্র ইউজ করে মূলত আমাদের বোর্ডের প্রশ্নগুলো হয়, কারণ তোমাদের বইয়ে মূলত এই সূত্রটাই রয়েছে। আর বাকি যে বিভিন্ন গাইডে দেখো এই সূত্রগুলো ইউজ করা হয়েছে 9-10-এর কিছু সূত্র, সেটা আমাদের জেএসসি লেভেলের বোর্ডের পরীক্ষাতে সাধারণত আসে না। এই সূত্র দিয়েই মূলত দেখবা বোর্ডের প্রশ্নগুলো সলভ করলে দেখবা মূলত প্রশ্নগুলো এই সূত্র থেকেই এসেছে। এই সূত্রে জানো আই হচ্ছে তড়িৎ প্রবাহ, ভি হচ্ছে বিভব পার্থক্য, আর হচ্ছে রোধ। তা আমরা আয়ের এককও জানি, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, বিভব পার্থক্যের একক ভোল্ট, আর রোধের একক আমরা জানি ওম বা ওহম। তো এই সূত্র ইউজ করে মূলত আমাদের যে কোনো অঙ্ক করা হয় অতি সহজেই। ধরো তোমাকে বলা হলো যে কোনো একটি বর্তনীর রোধ দেওয়া আছে 5 ওহম, বলা হলো কোনো একটি বর্তনীর রোধ 5 ওহম এবং বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট। তাহলে এখানে হলো আর, এখানে হচ্ছে ভি। তাহলে বর্তনীর মধ্য দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, ভালো করে বুঝো। ধরো কোনো একটি বর্তনীর রোধ হচ্ছে 5 ওহম এবং বর্তনীর দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। তাহলে ওই বর্তনীতে কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, তার মানে আই সমান সমান হচ্ছে হোয়াট। এই অঙ্কটা যদি আমরা করি সিম্পল এই সূত্র একদম ইউজ করে আমরা অঙ্কটা করতে পারি। দেখো, তা আমরা এই সূত্র ইউজ করলে এখানে ভি এর মান কত 10, আর এর মান কত ধরেছি 5, এখানে কত হবে 2 অ্যাম্পিয়ার। একইভাবে এখানে যদি আমার তড়িৎ প্রবাহ না আছে, আমার বিভব পার্থক্য চাই বা আমাদের রোধ চাই, আমরা করতে পারবো না এই সূত্র ইউজ করে একবারে অতি সহজেই। ধরো এখানে আমার তড়িৎ প্রবাহটাই দেওয়া আছে, এই অঙ্কটাকে আমরা একটু চেঞ্জ করলাম। ধরো এখানে তড়িৎ প্রবাহ দেওয়া আছে, ধরলাম হচ্ছে 25, আর এখানে বলা হলো যে বিভব পার্থক্যটা কত, যে কোনো একটি বর্তনীর রোধ হচ্ছে 5 ওহম এবং সেই বর্তনীতে 25 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পেতে গেলে ওই বর্তনীর বিভব পার্থক্য কত হতে হবে। তাহলে এখানে কি দাঁড়াবে আমাদের, এই সূত্রে আমরা কি বললাম, আই ইজ ইকুয়াল ভি বাই আর। তাহলে আই সমান সমান কত 25, আর সমান সমান কত 5, গুণ করলে হবে 125 ভোল্ট। এরপর রোধ যদি চাই সেম একই নিয়মে তোমরা করতে পারবা, আরটাকে শুধু বামে নিয়ে আসবা আর বাকিটাকে বজ্র গুণ করে। যেমন যদি রোধ চাইতো আমাদের, তাহলে হতো কি আমাদের আর আই ইজ ইকুয়াল হতো ভি, আর সমান সমান হতো ভি বাই আই। তাহলে এই সূত্র ইউজ করে, অর্থাৎ এইটুকু ইউজ করে আমরা অতি সহজেই কোনো একটা বর্তনীর রোধ চাইলে সেটাকে নির্ণয় করতে পারবো। তবে এই প্রশ্নটা মাঝে মাঝে চিত্রের আলোকে এসে থাকে, সেটা একটু তোমাদের একবার একটু দেখানোর চেষ্টা করি চিত্রের সাহায্যে এই প্রশ্নটা কিভাবে আসে। ধরো এইরকম একটা চিত্র দেওয়া থাকলো, যেখানে বলা হলো যে এরকম 2 ওহমে একটা রোধ ব্যবহার করা হয়েছে। এখানে যে আমাদের বিভব পার্থক্য আমরা ইউজ করছি সেটার বিভব পার্থক্য হচ্ছে 5 ভোল্ট। এখন বলা হলো যে এই পুরো বর্তনীতে কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এক সূত্র এখানে ইউজ করতে পারি। দেখো এখানে আর এর মান দেওয়া আছে আমাদের 2 ওহম, কারণ এটা হচ্ছে রোধ, এবং এখানে 5 ভোল্ট, এটা কি বিভব পার্থক্য, ভি দেওয়া আছে কত ভোল্ট 5 ভোল্ট। চাইছে কি, ধরো তড়িৎ প্রবাহ ছিল, তাহলে আই সমান সমান কি হোয়াট। তাহলে আমরা একেবারে সেম সূত্র ইউজ করতে পারি। আমরা জানি আই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। তাহলে ভি হচ্ছে 5 ভোল্ট, আর হচ্ছে 2, তার মানে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। অর্থাৎ বর্তনী আকারে যদি তোমাদেরকে দেওয়া হয়, এই একই সূত্র নিয়েই মূলত প্রশ্ন আসে। এখানে মাঝে মাঝে এই বিভব পার্থক্যটাই চাইতে পারে। তোমার থেকে বলা হলো এরকম যে এখানে বিভব পার্থক্যটা আমরা চাইলাম, এখানে বলা হলো যে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে এই বর্তনীর মধ্য দিয়ে। এখানে দেওয়া হলো এ বি, বলা হলো যে এ বি এর দুই প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো, অথবা এখানে কি পরিমাণ বিভব পার্থক্য সৃষ্টি করা হয়েছে। তাহলে এই সূত্র থেকে আমরা কি লিখবো, এখানে আর সমান সমান হচ্ছে 2 ওহম, আমাদের
তড়িৎ প্রবাহ I = 2 অ্যাম্পিয়ার। তাহলে এখন যদি বিভব পার্থক্য চাই তাহলে V = কি হোয়াট। তা আমরা সূত্রটা একটু আগে দেখলাম I = V/R বা V = কি হবে IR। তার মানে I = 2 আর R = কত আমার 2। তার মানে আমাদের যেটা দাঁড়ালো সর্বশেষ যে 2 × কত 4 ভোল্ট। তাহলে এইভাবে একটা চিত্র দিয়েও সেখান থেকে প্রশ্ন তোমাদের চাইতে পারে। এখানে চিত্রতে আসলে বিভিন্ন তড়িৎ সামগ্রী দেওয়া থাকতে পারে, আমাদের বাল্ব, ফ্যান ইত্যাদি, কিন্তু তোমাদের লেভেলের যেটা 8-এর মূলত এই সূত্রের বাইরের কোনো কিছু করা লাগবে না। আচ্ছা, এবার আমরা চলে যাব 13তম অধ্যায়ে। 13তম অধ্যায় থেকে সাধারণত প্রশ্ন আসে শর্করা জাতীয় একটা খাবার নিয়ে, যেখানে দুটো তথ্য তোমার জানা খুব জরুরি। দুটা তিনটা আসলে বলবো যে এই দুটা তিনটা তথ্যের মধ্যে একটা হচ্ছে একটা পূর্ণবয়স্ক পুরুষ মানুষের ক্ষেত্রে তার দেহের যে ওজন, সেই প্রতি কেজি ওজনের জন্য তার শর্করা খাদ্যের প্রয়োজন হয় 4.6 গ্রাম। এই কথাটা মনে রাখতে হবে। আবার 1 গ্রাম তোমার শর্করা জাতীয় খাবারে শক্তি রয়েছে হচ্ছে 4 কিলো ক্যালোরি, এবং 1 গ্রাম আমিষেরও শক্তির পরিমাণ আছে হচ্ছে 4 কিলো ক্যালোরি। আবার 1 গ্রাম চর্বিতে বা স্নেহ জাতীয় খাবারে আমাদের শক্তি আছে হচ্ছে 9 কিলো ক্যালোরি। তার মানে এখানে এই কয়েকটা তথ্য তোমার জানা দরকার। একজন পূর্ণবয়স্ক মানুষের তার ওজন অনুপাতে প্রতি কেজি ওজনের জন্য শর্করা জাতীয় খাবারের প্রয়োজন হচ্ছে 4.6 গ্রাম। এটা মনে রাখতে হবে। 1 গ্রাম শর্করা থেকে শক্তি তথা তাপ শক্তি পাওয়া যায় 4 কিলো ক্যালোরি। 1 গ্রাম আমিষ থেকে শক্তি পাওয়া যায় 4 কিলো ক্যালোরি। 1 গ্রাম স্নেহ জাতীয় খাবার থেকে শক্তি পাওয়া যায় 9 কিলো ক্যালোরি। এই কয়েকটা তথ্য যদি আমি মনে রাখতে পারি, এই অধ্যায়ের অঙ্ক খুব সিম্পলি আসে এবং খুব সহজ। ধরো করিমের ওজন হচ্ছে 60 কেজি, তাহলে করিমের দৈনিক কতটুকু শর্করা জাতীয় খাবারের প্রয়োজন হবে? আমরা জানি একজন পুরুষ মানুষের ক্ষেত্রে তার ওজনের প্রতি কেজির জন্য শর্করা জাতীয় খাবারের প্রয়োজন হয় 4.6 গ্রাম। তাহলে রহিমের ওজন বা করিমের ওজন যদি আমি 60 কেজি ধরি, তাহলে তার খাবার লাগবে কতটুকু? তাহলে 1 কেজি ওজনের জন্য শর্করা লাগে কত? 4.6 গ্রাম। তাহলে আমি রহিম বা করিমের ওজন যদি 60 কেজি ধরি, তাহলে তার শর্করা জাতীয় খাবার লাগবে কত? 4.6 গুণ হচ্ছে 60, এত গ্রাম। ধরো বাড়ালো আমাদের হচ্ছে কত? x গ্রাম ধরলাম আমরা। একইভাবে একজনের ওজন যদি 70 কেজি হয়, তাহলে 70 দ্বারা খেলে 4.6কে আমরা কি করব? গুণ করব। এরপরে আরেকটা এখান থেকে অঙ্ক আসে, সেটা হলো যে ধরো এর ওজন হচ্ছে 60 কেজি এবং তার দৈনিক যত গ্রামে আমার শর্করা লাগুক, তত গ্রাম শর্করা জাতীয় খাবার তার দেহে কি পরিমাণ তাপ উৎপন্ন করবে বা কি পরিমাণ শক্তি উৎপন্ন করবে। আমরা একটু আগে বললাম যে 1 গ্রাম শর্করা জাতীয় খাবার কি করে? শক্তি উৎপাদন করে কত? 4 কিলো ক্যালোরি। 1 গ্রাম শর্করা জাতীয় খাবার শক্তি উৎপন্ন করে কত? 4 কিলো ক্যালোরি। অতএব এখানে যদি x গ্রাম হয়, তাহলে x গ্রাম শর্করা জাতীয় খাবার শক্তি উৎপাদন করবে কত? 4 গুণন x কিলো ক্যালোরি। তো এইভাবে যদি এখানে আমার 5000 গ্রাম আসে, তাহলে 5000কে খালি 4 দ্বারা গুণ করলে হয়ে যাবে। এরপরে যদি আমাদের শর্করা জাতীয় খাবারের পরিবর্তে আমাদের যদি আমিষ জাতীয় খাবারের কথা বলে যে 50 গ্রাম আমিষ জাতীয় খাবারে কি পরিমাণ শক্তি আছে, তাহলে আমরা কি লিখব? যে 1 গ্রাম আমিষে শক্তি আছে 4 কিলো ক্যালোরি। অর্থাৎ 50 গ্রামের জন্য 50 দ্বারা শুধু এখানে কি করব? আমরা গুণ করে দেব। এরপর একটা হচ্ছে স্নেহ জাতীয় খাবার। ওখানে 1 গ্রাম স্নেহ জাতীয় খাবারে তাপ শক্তি তথা শক্তি আছে 9 কিলো ক্যালোরি। তাহলে এখন যদি 50 গ্রাম স্নেহ জাতীয় খাবারে কত ক্যালোরি শক্তি, কত কিলো ক্যালোরির শক্তি আছে, তাহলে আমরা কি করব? লিখব যে 1 গ্রাম স্নেহ জাতীয় খাবারে শক্তি আছে বা তাপ শক্তি আছে 9 কিলো ক্যালোরি। অর্থাৎ 50 গ্রাম হলে তাকে খালি শুধু আমরা কি করব? 50 দ্বারা গুণ করব। মূলত এইগুলাই ছিল এই অধ্যায়ের সিম্পল, একেবারে সিম্পল, একদম সিম্পল অঙ্ক। তা আশা করি আমাদের আজকের এই লেকচারের মাধ্যমে আমরা জেএসসিতে কী টাইপের গাণিতিক সমস্যাগুলো আসে তার কিছুটা সমাধান করতে পেরেছি। আজ পর্যন্তই। আশা করি যদি একটু ভালো লাগে থাকে আমাদের ভিডিও, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং আমাদের ভিডিওগুলো তোমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবে এবং বন্ধুদের মাঝে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে।
ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের যে কোনো পরামর্শ আমাদেরকে ভিডিওর কমেন্টে দিতে পারো, অথবা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের মেইল দেওয়া থাকবে এবং আমাদের ফেসবুকে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেখানেও ইচ্ছে করলে তোমাদের মতামত জানাতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।